আইপিএস স্ত্রী তার শিক্ষক স্বামীকে সরকারি কোয়ার্টার থেকে ধাক্কা মেরে বের করে দিল। তারপর যা হলো, পুরো শহর স্তম্ভিত হয়ে গেল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের শিবপুর শহরের একটি সত্যি ঘটনা, যেখানে আমান ভার্মা একটি সরকারি স্কুলে শিক্ষক ছিল। শান্ত স্বভাব, পরিষ্কার চিন্তা আর নিজের কাজ নিয়ে থাকা মানুষ। সকালে স্কুলে যাওয়া, বাচ্চাদের পড়ানো আর সন্ধ্যায় মায়ের সাথে চা খাওয়া, এটাই ছিল তার পৃথিবী। অন্যদিকে ছিল কবিতা সিং, প্রখর বুদ্ধি, উঁচু স্বপ্ন আর কারো থেকে পিছিয়ে না থাকা স্বভাব। দুজনের দেখা হয়েছিল কলেজের দিনগুলিতে। কবিতা তখন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর আমান পড়াশোনার পাশাপাশি টিউশন করত। দুজনে কথা হলো, বোঝাপড়া হলো, আর ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে লাগল। যখন কবিতা আইপিএসে নির্বাচিত হল, তখন সবচেয়ে বেশি খুশি আমানই হয়েছিল। সে মিষ্টি বিতরণ করল, স্কুলের বাচ্চাদের জানালো, আর নিজের মায়ের পায়ে হাত রেখে বলেছিল যে এখন তাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। বিয়ের পর কবিতার পোস্টিং শিবপুরে হল। সরকারি কোয়ার্টার মিলল, বড় গাড়ি, স্যালুট করা লোকজন, আর সব জায়গায় তার নাম। শুরুতে সবকিছু ঠিক ছিল। আমান রোজ স্কুল থেকে ফিরে কবিতার অপেক্ষা করত, তার পছন্দের খাবার বানাত আর তার ক্লান্তির কথা শুনত। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলাতে লাগল। কবিতার কথা বলার ধরন বদলে গেল। এখন কথা কম আর আদেশ বেশি হতে লাগল। সব কথায় পদের উল্লেখ আসতে লাগল। তুমি বোঝো না, আমি আইপিএস, আমার ইমেজের খেয়াল রাখা উচিত, তোমার এমন লোকেদের সাথে ওঠা বসা করা উচিত নয়। অমন প্রথমে হেসে এড়িয়ে যেত। তার মনে হতো এসব কাজের চাপ। কিন্তু চাপ ধীরে ধীরে দূরত্বে বদলাতে লাগল। কবিতার এখন অমনের সাধারণ জীবন খটকা লাগতে শুরু করল। স্কুল, বই আর বাচ্চাদের কথাবার্তা তার কাছে ছোট মনে হতে লাগল। তার মনে হতো একজন আইপিএস অফিসারের স্বামী এমন হওয়া উচিত নয়। সরকারি কোয়ার্টারে অফিসারদের আসা যাওয়া বাড়ল, বড় লোক, বড় কথা আর বড় চিন্তা। অমনকে সেই মিটিংগুলোতে অস্বস্তি লাগতে শুরু করল। সেখানে তাকে কবিতার স্বামী বলে ডাকা হতো, অমন ভার্মা নয়। কবিতার এসব ঠিক মনে হতো। তার মনে হতো এটাই সঠিক। এক সন্ধ্যায় অমন স্কুল থেকে ফিরল তো দেখল কবিতা রেগে বসে আছে। সে কোনো ভূমিকা ছাড়াই বলল, আজ তোমার স্কুলের এক লোক আমাকে এমনভাবে দেখল যেন আমি কিছুই নই। অমন বুঝতেই পারল না যে ভুল কার ছিল। সে শুধু এতটুকুই বলল, ওরা বাচ্চা কবিতা, ওদের উদ্দেশ্য খারাপ থাকে না। এই কথাটাই কবিতার গায়ে লাগল। সেদিন প্রথমবার কবিতা স্পষ্ট বলল, তুমি সবসময় অন্যদের পক্ষ কেন নাও? তোমার কি বোঝা আসে না যে আমি কে? অমন চুপ করে রইল। তার মনে হলো তর্ক করা বেকার। কিন্তু কবিতার নীরবতা দীর্ঘ আর শীতল ছিল। ধীরে ধীরে ছোট ছোট কথা বড় হতে লাগল। খাবার দেরিতে তৈরি হওয়া, ফোন না ধরা, কোনো মেহমানের ঠিকমতো আপ্যায়ন না হওয়া, সব কথাই কবিতা রাগ করতে লাগল। অমন বোঝানোর চেষ্টা করত, কিন্তু কবিতার বোঝা আর মঞ্জুর ছিল না। তার মনে হতো অমন তার গতির চেয়ে পিছিয়ে পড়েছে। এক রাতে তর্ক খুব বেড়ে গেল। কবিতা বলল, এই কোয়ার্টার আমার পোস্টিংয়ের কারণে মিলেছে, এটা তোমার জন্যে নয়। অমন প্রথমবার চমকে গেল। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, তাহলে আমি এখানে কোন অধিকারে আছি? কবিতা উত্তর দিল না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে গেল। সেই রাতে অমন ঘুমাতে পারল না। তার প্রথমবার মনে হল যে তার সম্পর্ক শুধু ভালোবাসার উপর নয়, এখন ক্ষমতার উপর টিকে আছে। সকালে উঠে সে আবার সব স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু কবিতার মুখে সিদ্ধান্ত লেখা ছিল। নাস্তার টেবিলে বসে কবিতা না তাকিয়েই বলল, অমন, এই সম্পর্ক এখন আমার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অমন মাথা তুলে দেখল। তার আশা ছিল যে এটা শুধু রাগ হবে, কিন্তু কবিতার গলায় কোনো আবেগ ছিল না। কয়েক মুহূর্তের নীরবতার পর কবিতা সেই শব্দগুলো বলে দিল যা কখনো বলা উচিত ছিল না। কাল সকালের মধ্যে এই ঘর খালি চাই। অমন সেই চেয়ারেই বসে রইল। ঘরে রাখা ঘড়ির টিকটিক স্পষ্ট শোনা যাচ্ছিল, যেন প্রতি সেকেন্ড তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এখন তার কাছে সময় নেই, শুধু সত্য বেঁচে আছে। সে কিছুই বলল না। তর্ক করে এখন কিছু পাওয়া যাবে না, এই কথাটার সে বুঝে গিয়েছিল। কবিতা চুপচাপ উঠল, ইউনিফর্ম পরতে লাগল, আর পেছনে না তাকিয়ে বাইরে বেরিয়ে গেল। অমন ঘরটার দিকে দেখল, সেই দেওয়াল, সেই পর্দা, সেই আলমারি, কিন্তু এখন সবকিছু পরল মনে হচ্ছিল। সে একটা ছোট ব্যাগ বের করল, তাতে দুজোড়া কাপড় রাখল, কিছু বই আর মায়ের ছবি। বেশি কিছু নেওয়ার প্রয়োজনও ছিল না, কারণ তাকে থাকার অনুমতিই দেওয়া হয়নি। পরদিন সকাল হতে না হতেই আইপিএস কলোনিতে হইচই শুরু হয়ে গেল। পুলিশ স্টাফের গাড়ি এলো, দুজন সিপাহী দরজায় দাঁড়িয়েছিল। কবিতা সামনে দাঁড়িয়েছিল, সোজা,
শক্ত আর একদম ভাবলেশহীন। অমন জিজ্ঞেসও করল না যে এসব কেন। উত্তর সামনেই ছিল। কবিতা উঁচু গলায় বলল, একে বাইরে বের করো, এখানে থাকার যোগ্য নয়। এক মুহূর্তের জন্য সিপাহীরা থামল। তাদের সামনে দাঁড়ানো লোকটিকে অপরাধী নয়, একজন শিক্ষক মনে হচ্ছিল। কিন্তু আদেশ তো আদেশই। অমন নিজেই দরজা খুলল। সে বলল, ধাক্কা দেওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। কিন্তু কবিতার হয়তো এটাও মঞ্জুর ছিল না। সে বলল, তাড়াতাড়ি করো, আমার কাছে সময় নেই। আশেপাশের কোয়ার্টারের দরজা খুলতে লাগল। লোকজন বাইরে আসতে লাগল। কেউ মোবাইল বের করল, কেউ জানালা দিয়ে দেখল, কেউ ফিসফিস করে বলল, এ তো টিচার, তাই না? অন্যজন উত্তর দিল, হ্যাঁ, আইপিএস ম্যাডামের স্বামী। অমন বাইরে বেরোল। সিঁড়ি দিয়ে নামার সময় তার পা টলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার সবচেয়ে বড় চিন্তা এটা ছিল না যে তাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, বরং এটা ছিল যে এসব জনসমক্ষে করা হচ্ছে। কবিতা এক মুহূর্তের জন্য ভাবল না যে সামনে দাঁড়ানো লোকটা তার স্বামী। এক সিপাই জিজ্ঞেস করল, স্যার, আপনার মালপত্র? অমন বলল, যা আছে এটাই। কবিতা পেছন থেকে বলল, বাকি মালপত্র পরে নিয়ে যেও, এখন না। অমন ঘুরে তাকালো। প্রথমবার তার চোখে প্রশ্ন ছিল, রাগ নয়, কিন্তু কবিতার দৃষ্টি পাথরের মতো ছিল। সে কলোনি থেকে বেরিয়ে গেল। গেট বন্ধ হলো, আর তার সাথেই একটা সম্পর্কও। রাস্তায় দাঁড়িয়ে অমন কয়েক সেকেন্ড পর্যন্ত কিছু বুঝতে পারল না। তারপর সে তার মাকে ফোন করল। শুধু এতটুকুই বলল, আমি আসছি। মা কোনো প্রশ্ন করল না। হয়তো তার আন্দাজ ছিল যে যেই সম্পর্কে মানুষ ছোট হয়ে যায় সেখানে প্রশ্নের কোনো জায়গা থাকে না। সন্ধ্যা পর্যন্ত কথাটা পুরো শিবপুরে ছড়িয়ে পড়ল। আইপিএস স্ত্রী তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে। কেউ বলল, আইন সবার জন্য সমান হয় না। কেউ বলল, যদি এটাই সত্যি হয় তবে তা ভয়ানক। পরদিন অমন স্কুলে গেল। বাচ্চারা তাকে সেভাবেই দেখল যেমন রোজ দেখত। কোনো প্রশ্ন নেই, কোনো গুজব নেই। এই কথাটাই তাকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছিল। কিন্তু স্টাফ রুমে পরিবেশ পাল্টে গিয়েছিল। কেউ চুপ ছিল, কেউ বেশি কথা বলছিল, সব দৃষ্টিতে কৌতূহল ছিল। রাহুল নামের এক ছাত্র ক্লাসের পরে জিজ্ঞেস করল, স্যার, ঘর থেকে বের করে দেওয়া কি ঠিক? অমন উত্তর দিল না। সে শুধু বলল, পড়াশোনায় মন দাও। সন্ধ্যায় সে মায়ের সাথে একটা ছোট ভাড়ার ঘরে শিফট হয়ে গেল। ঘরে শুধু একটা জানালা ছিল আর একটা বাল্ব। মা বলল, বাবা, তুই কোনো ভুল করিসনি। অমন মাথা নাড়ল। তার সাফাই দেওয়ার অভ্যেস ছিল না। এদিকে কবিতা নিজের কাজে ব্যস্ত ছিল। তার কাছে এই ব্যাপারটা শেষ হয়ে গিয়েছিল। সে তার সিনিয়রকে বলল, আমার ব্যক্তিগত জীবনে কারো হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু শহর তার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত মনে করছিল না। একটা ভিডিও ভাইরাল হল, সেই সকালের, সেই কলোনির। লোকজন কমেন্ট করতে লাগল। কেউ কবিতাকে সমর্থন করল, কেউ প্রশ্ন তুলল। প্রথমবার কবিতা অনুভব করল যে ইউনিফর্ম সব জায়গায় ঢাল হতে পারে না। অমন তখনও অভিযোগ করল না, না পুলিশে, না মিডিয়ায়। সে শুধু নিজের কাজ করল। কিন্তু শহর এখন চুপ ছিল না। লোকজন কথা বলতে শুরু করেছিল, আর এই কথাগুলো ধীরে ধীরে প্রশ্নে বদলে যাচ্ছিল। সেই রাতে অমন জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে রাস্তায় লোকজন চলছিল, যেন কিছুই হয়নি। কিন্তু তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল, আর কিছু তৈরিও হচ্ছিল। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল, সে চুপ থাকবে না, কিন্তু শোরগোলও করবে না। সে সেটাই করবে যা সে সব সময় করেছে, সত্যের সাথে দাঁড়িয়ে থাকবে। আর এই সিদ্ধান্তের সাথেই শিবপুরের কাহিনী এক নতুন মোড়ে পৌঁছে গেল, যেখানে এখন প্রশ্ন শুধু সম্পর্কের নয়, ইনসাফের হতে চলেছিল। অমন পরের দিন সকালেও তাই করল যা সে সব সময় করে এসেছে। সময় মতো উঠল, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল, আর স্কুলে চলে গেল। তার চোখে মুখে কোনো অভিযোগ ছিল না, কিন্তু তার নীরবতা এখন আর আগের মতো ছিল না। তা ভারাক্রান্ত ছিল না, বরং স্থির ছিল, যেন কোনো সিদ্ধান্তের প্রস্তুতি। স্কুলে বাচ্চাদের আওয়াজ সব সময়কার মতো গমগম করছিল। অমন ক্লাসে গেল আর পড়াতে শুরু করল। অঙ্কের প্রশ্ন, বোর্ডে লেখা শব্দ, বাচ্চাদের চোখে আসা, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু শহরে কিছুই আর স্বাভাবিক ছিল না। স্কুলের বাইরে দুজন লোক তার নাম নিয়ে কথা বলছিল। কেউ তাকে চিনে ফেলেছিল। দুপুরে রাহুল আবার তার কাছে এলো। এবার প্রশ্নটা আলাদা ছিল। সে নিচু গলায় জিজ্ঞেস করল, স্যার, কেউ যদি শক্তিশালী হয় তবে কি সে ভুলকেও সঠিক করতে পারে? অমন চক নিচে রাখল। সে প্রথমবার রাহুলের চোখে ভয় দেখল। সে বলল, ভুল কখনো সঠিক হয় না, চাই সেটা যেই করুক। রাহুল মাথা নাড়ল, যেন সে উত্তর পেয়ে গেছে। সেদিনই শহরের খবরের কাগজে একটা ছোট খবর ছাপা হলো। নাম ছিল না, কিন্তু কথাটা স্পষ্ট ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আবার ঘুরতে লাগল।
লোকজন এখন শুধু দেখছিল না, প্রশ্ন করছিল, পদ কি বিয়ের চেয়ে বড়? আইন কি ঘরের ভেতরে যায় না? শিবপুর ভাগে ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু দুই ভাগই চুপ ছিল না। কবিতা এসব দেখতে পাচ্ছিল। অফিসে ফাইলের মাঝে বসে কবিতা ফোন দেখল। মেসেজ, কল, লিঙ্ক সব একই বিষয়ের। সে ফোন সাইলেন্ট করে দিল। সে নিজেকে বলল, আমি কিছু ভুল করিনি। কিন্তু এই কথাটা এখন তাকেই বোঝাতে হচ্ছিল। সন্ধ্যায় অমন উকিল বিনয় চৌবের সাথে দেখা করল। বিনয় পুরো কথা শুনল, কোনো নাটকীয় প্রতিক্রিয়া দিল না। সে শুধু জিজ্ঞেস করল, তুমি কি চাও? অমন উত্তর দিল, ইনসাফ। বিনয় বলল, ইনসাফ শোরগোল দিয়ে নয়, প্রমাণ দিয়ে মেলে। অমন মাথা নাড়ল। তার কাছে সত্য ছিল, আর তার এটাই যথেষ্ট মনে হল। পরের কিছু দিনে পরিস্থিতি আরও পরিষ্কার হতে লাগল। কলোনির প্রতিবেশীরা সামনে আসতে লাগল। কেউ প্রকাশ্যে না এলেও সাহসের সাথে একটা কথা জুড়তে থাকল। ছবি তৈরি হচ্ছিল। অমন এখন পালাচ্ছিল না, কিন্তু এগিয়েও যাচ্ছিল না। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। ওদিকে কবিতার নোটিশ পেল, বিভাগীয় নয়, আইনি। প্রথমবার তার নামের আগে প্রতিবাদী লেখা হয়েছিল। সে নোটিশ পড়ল আর টেবিলের ওপর রেখে দিল। বাইরে থেকে সে শান্ত ছিল, ভেতরে কিছু নড়ে গিয়েছিল। তার মনে হয়েছিল এই ব্যাপারটা আপনা আপনি শেষ হয়ে যাবে, কিন্তু এখন এটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। শহরে আলোচনা জোরদার হয়ে গেল। রাস্তার মোড়ে, দোকানে, স্কুলের বাইরে লোকজন এখন কোনো পক্ষের নয়, একটা প্রশ্নের সাথে দাঁড়িয়েছিল। যদি আজ একজন শিক্ষকের সাথে এমন হতে পারে, তবে কাল আমাদের সাথে কি হবে? এই প্রশ্ন হাওয়ায় নয়, মাটিতে প্রতিধ্বনিত হচ্ছিল। অমন শেষ পর্যন্ত কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে মাকে জানাল। মা বলল, ভয় পাস না, সত্য কখনো একা হয় না। সেদিন অমন অনেকক্ষণ বসে রইল। তার মনে পড়ল যে সে কখনো কিছু চায়নি। আজও সে কিছু চাইছিল না, শুধু উঠে দাঁড়াচ্ছিল। কোর্টের তারিখ ঠিক হল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ জানতে চাইছিল যে সামনে কি হবে। একজন শিক্ষক কি একজন আইপিএসের সামনে টিকতে পারবে? আইন কি সত্যি সবার জন্য সমান? যেই সকালে অমন কোর্টে পৌঁছল, কোর্ট চত্বরে বেশ ভিড় ছিল, কিন্তু একটা অদ্ভুত গাম্ভীর্যও ছিল। সবাই জানত যে এটা শুধু স্বামী স্ত্রীর ব্যাপার নয়, এটা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা ছিল যা মানুষ রোজ নিজের মনে চেপে রাখে। অমন কোনো তাড়াহুড়ো ছাড়াই এগিয়ে গেল। তার চোখে মুখে ভয় ছিল না, শুধু স্থিরতা ছিল। কবিতা কিছুক্ষণ পরে পৌঁছল, সরকারি গাড়ি, নিরাপত্তা আর সেই কড়া চালচলন। কিন্তু আজ পরিবেশ আলাদা ছিল। এখানে কেউ স্যালিউট করছিল না, এখানে শুধু আইন ছিল। কবিতা এক মুহূর্তের জন্য অমনের দিকে তাকাল, তারপর নজর সরিয়ে নিল। দুজনের মাঝে কোনো শব্দ ছিল না, কিন্তু গত কয়েক বছরের দূরত্ব বাতাসে স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। মামলা শুরু হল। উকিল বিনয় চৌবে কোনো আবেগ ছাড়াই তথ্যগুলো তুলে ধরলেন। বিয়ে, পোস্টিং, সরকারি কোয়ার্টার আর সেই সকাল, সব কথা সোজা আর পরিষ্কার। কোনো অভিযোগ নয়, কোনো বাড়িয়ে বলা শব্দ নয়। শুধু সেটাই যা হয়েছিল। কোর্টে ভিডিও দেখানো হলো, সেই ধাক্কা, সেই আওয়াজ, সেই আদেশ। কবিতার পক্ষ থেকে যুক্তি এলো যে এটা তার অধিকার ছিল, কোয়ার্টার তার পদের সাথে যুক্ত, ব্যক্তিগত জীবনে আইনের আসা উচিত নয়। কোর্ট সব শুনল, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দিল না। প্রশ্ন তখন শুরু হল। বিচারক জিজ্ঞেস করলেন, যদি ব্যক্তিগত জীবনে ক্ষমতার ব্যবহার হয়, তবে কি তা আর ব্যক্তিগত থাকে? কবিতার কাছে এর সরাসরি কোনো উত্তর ছিল না। সে নিয়মের কথা বলল, কিন্তু নিয়ম মানুষের চেয়ে বড় মনে হচ্ছিল না। সাক্ষীদের ডাকা হলো, প্রতিবেশীরা বলল, সিপাহীরা বলল, কেউ গল্প শোনাল না। সবাই সেটাই বলল যা দেখেছিল। অমন নিজে কিছু বলল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে সে কি চায়, সে শুধু এতটুকুই বলল, আমি শুধু এটা জানতে চাই যে সত্যের কি কোনো মূল্য আছে। কোর্টে নিস্তব্ধতা নেমে এলো। এই বাক্যটা ভারী ছিল, কিন্তু নাটকীয় ছিল না। কবিতা চেয়ারে সোজা হয়ে বসেছিল, কিন্তু তার আঙুলগুলো নড়ছিল। প্রথমবার তার অনুভূতি হচ্ছিল যে পদ সব জায়গায় ঢাল হতে পারে না। বিচারক দুই পক্ষের দিকে তাকালেন, তারপর বললেন, এই মামলা বিয়ের নয়, ক্ষমতার ব্যবহারের। আর ক্ষমতা যদি জবাবদিহিতার মধ্যে না থাকে, তবে তা বিপদ হয়ে দাঁড়ায়। এই কথা শুধু কবিতার জন্য ছিল না, ক্ষমতায় থাকা প্রত্যেক মানুষের জন্য ছিল। রায় স্থগিত রাখা হল। কোর্ট উঠল। বাইরে ভিড় জমেছিল, ক্যামেরা, প্রশ্ন আর অনুমান। অমন কিছু না বলে বাইরে বেরিয়ে গেল। কবিতাও চলে গেল, কিন্তু এবার তার সাথে আত্মবিশ্বাস ছিল না। সহ অপেক্ষা করতে লাগল।
চায়ের দোকানগুলোতে শুধু একটাই কথা ছিল, লোকজন এখন আর পক্ষপাত ছিল না, তারা ফলাফলের অপেক্ষা করছিল। সবাই জানত যে যাই রায় হোক না কেন তা শুধু দুজন মানুষকে স্পর্শ করবে না। কিছুদিন পর রায় শোনানোর তারিখ ঠিক হল। সেদিন আদালত আগেই ভরে গিয়েছিল। অমন মায়ের সাথে বসেছিল। কবিতা একা, কোনো নিরাপত্তা নেই, কোনো বিশেষ সুবিধা নেই। বিচারক রায় পড়া শুরু করলেন। শব্দগুলো ধীর ছিল, কিন্তু প্রভাব ছিল তীব্র। পদের অপব্যবহার, অধিকারের সীমালঙ্ঘন আর মানুষের মর্যাদায় আঘাত, প্রতিটি পয়েন্ট স্পষ্ট ছিল। শেষ লাইনে বিচারক বললেন, আইন চেয়ার দিয়ে নয়, চরিত্র দিয়ে চলে। কোর্টে পিনপতন নীরবতা ছিল, আর রায় এখন শুধু কাগজে লেখা হওয়ার ছিল না। বিচারক শেষ পৃষ্ঠা উল্টালেন। কোর্টরুমে এতটাই নীরবতা ছিল যে চেয়ারের হালকা আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রত্যেকের নজর সেই একটি কণ্ঠস্বরের ওপর আটকে ছিল, যা কয়েক মুহূর্তের মধ্যে অনেক কিছু বদলে দিতে চলেছিল। বিচারক কোনো নাটকীয় ভঙ্গি ছাড়াই রায় পড়া শুরু করলেন। শব্দ কম ছিল, কিন্তু তাতে ওজন ছিল, এমন ওজন যা সরাসরি মানুষের মেরুদণ্ডে প্রভাব ফেলে। কবিতা সিংকে সরকারি পদের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হল। কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে কোনো পদ, কোনো ইউনিফর্ম, কোনো মানুষকে এই অধিকার দেয় না যে সে ব্যক্তিগত সম্পর্কে সরকারি ক্ষমতার ব্যবহার করবে। বিয়ে, ঘর আর সম্মান এসব আইনের নজরেও ততটাই পবিত্র যতটা কোনো সরকারি নিয়ম। তাই সরকারি কোয়ার্টার অবিলম্বে খালি করা হোক আর পুরো বিষয়ে বিভাগীয় তদন্ত বসানো হোক। যেই মুহূর্তে শব্দগুলো বলা হলো, কোর্টরুমে বসে থাকা লোকজন একে অপরের দিকে তাকাল। কারো মুখে খুশি ছিল না, কারো মুখে দুঃখ ছিল না। যা ছিল তা হলো এক গভীর বোধ। কবিতার নজর নিচে ঝুঁকেছিল। প্রথমবার তার মুখে সেই কঠোরতা ছিল না যা সব সময় দেখা যেত। না কোনো সাফাই, না কোনো বিরোধ। চেয়ার, ইউনিফর্ম আর পরিচয় সবকিছু সেটাই ছিল, কিন্তু এখন সেগুলোতে আর সেই শক্তি অবশিষ্ট ছিল না যা মানুষকে মানুষের চেয়ে বড় বানিয়ে দেয়। আদালত উঠল। হাতুড়ির শব্দ বাজল না, কিন্তু রায় মানুষের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকল। বাইরে বেরোনোর সময়ও কেউ শোরগোল করল না। কোনো স্লোগান নেই, কোনো তালি নেই। যেন সবাই বুঝতে পেরেছিল যে আজ এমন কিছু হয়েছে যার জন্য উৎসবের নয়, উপলব্ধির প্রয়োজন। বাইরে ক্যামেরা দাঁড়িয়েছিল, প্রশ্ন তৈরি ছিল, মাইক্রোফোন অমনের দিকে বাড়ানো হল, কিন্তু অমন কিচ্ছু বলল না। ও জয়ের উৎসব করতে আসেনি। তার মুখে না সন্তোষ ছিল, না গর্ব। সে শুধু দাঁড়িয়েছিল, একদম তেমনই যেমন সে সব সময় থেকেছে, স্থির। কবিতা চুপচাপ বাইরে বেরোল। আজ না কোনো সরকারি গাড়ি ছিল, না সাইরেনের শব্দ। আজ সেও সাধারণ মানুষের মতো রাস্তা পার হচ্ছিল। কিছু লোক তাকে চিনে ফেলল, কিছু লোক দেখল, কিছু লোক মুখ ফিরিয়ে নিল। কেউ কিছু বলল না। হয়তো আজ শব্দের প্রয়োজনই ছিল না, হয়তো আজ নীরবতাই সবচেয়ে বড় আয়না ছিল। অমন মায়ের সাথে তার ছোট ঘরে ফিরল। সেই ঘর যেখানে না কোনো বড় আলমারি ছিল, না কোনো চাকচিক্য। একটা জানালা, একটা বাল্ব আর দুটো চেয়ার। মা চায়ের কাপ রাখতে রাখতে জিজ্ঞেস করল, এখন শান্তি? অমন কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল, এখন পরিষ্কার। এই উত্তর ছোট ছিল, কিন্তু তাতে অনেক কিছু লুকিয়েছিল। শান্তি তখন আসে যখন মানুষের নিজের সাথে চোখ মেলাতে ভয় না লাগে। পরিষ্কার তখন হয় যখন সত্য আর বোঝা হয়ে থাকে না। পরদিন অমন স্কুলে গেল যেমন সে রোজ যেত, কিন্তু আজ পরিবেশ পাল্টে গিয়েছিল। বাচ্চাদের চোখে এক আলাদা উজ্জ্বলতা ছিল। রাহুল সবার সামনে বসেছিল। ক্লাস শেষ হবার পর সে জিজ্ঞেস করল, স্যার, সত্য জিতে গেল তাই না? অমন বোর্ডে লিখল, সত্য সব সময় দাঁড়িয়ে থাকে। তারপর বলল, জয় পরাজয়ের চেয়ে জরুরি হল সঠিকের সাথে থাকা। সেদিন কেউ তালি বাজায়নি, কিন্তু অনেক বাচ্চা সেই লাইনটা নিজেদের খাতায় গোল করে লিখে নিল। হয়তো তারা বুঝে গিয়েছিল যে বইয়ের বাইরের পড়াশোনা কি হয়। শহরে কথা ছড়িয়ে পড়েছিল। এখন এই গল্প শুধু একজন আইপিএস অফিসার আর একজন শিক্ষকের ছিল না। মানুষ এটাকে নিজেদের জীবনের সাথে জুড়ে দেখতে শুরু করেছিল। কেউ বলল, আজ আইন বিশ্বাস বাঁচিয়ে নিল। কেউ বলল, আজ ভয় কিছুটা কমেছে। আর কেউ শুধু এতটুকুই বলল, ভালো হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হল। খবরের কাগজে নাম ছাপা হল, কিন্তু এবার শিরোনাম আলাদা ছিল। এবার পদ নয়, প্রশ্ন ছিল। এবার মুখ নয়, ব্যবস্থা ছিল। কবিতা সরকারি কোয়ার্টার খালি করল। সেই ঘর যেখানে একসময় আদেশ চলত, এখন খালি পড়েছিল। দেয়ালগুলো একই ছিল,
কিন্তু আওয়াজ ছিল না, যেন ঘরও বুঝে গিয়েছিল যে ক্ষমতার শোরগোল বেশিক্ষণ টেকে না। অমন কোনো ক্ষতিপূরণ চাইল না, না পদ, না সুবিধা, না প্রতিশোধ। সে শুধু সেটা পেল যা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সম্মান। লোকজন এখন তাকে আইপিএসের স্বামী বলতো না। সে এখন সেই শিক্ষক ছিল যে চিৎকার না করে, লড়াই না করে, ভুলকে ভুল বলার সাহস রেখেছিল। এক সন্ধে স্কুল থেকে ফেরার সময় অমন প্রধান মোড়ে দাঁড়াল, সেই জায়গা যেখানে রোজ লোকজন বসত, কথাবার্তা বলত। কেউ তাকে দেখল আর হালকা করে মাথা নাড়ল। কোনো তালি ছিল না, কিন্তু চোখে স্বীকৃতি ছিল, সেই স্বীকৃতি যা কোনো সার্টিফিকেটের চেয়ে বড় হয়। ঘরে ফিরে অমন জানালার পাশে দাঁড়াল। বাইরে সেই রাস্তা, সেই ভিড়, সেই জীবন, সবকিছু চলছিল, কিন্তু তার ভেতরে কিছু বদলে গিয়েছিল। এখন তাকে নিজের অস্তিত্বের প্রমাণ কাউকে দিতে হতো না। এখন সে জানত যে চুপ থাকা বনে হেরে যাওয়া নয়, আর দাঁড়িয়ে থাকার জন্যে সবসময় শোরগোলের প্রয়োজন হয় না। শিবপুর সেদিন কিছু শিখেছিল, যে ক্ষমতা সবসময় উঁচু হয় না, যে ইউনিফর্ম মানুষের চেয়ে বড় হয় না, যে নীরবতা সবসময় দুর্বলতা হয় না, আর কখনো কখনো সত্যকে শুধু এতটুকুই করতে হয়, অটল থাকতে হয়। আর সেদিন পুরো শহর স্তম্ভিত হয়ে গেল, কারণ প্রথমবার ক্ষমতা নয়, ইনসাফ দেখা গেল। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে ক্ষমতা, পদ আর ইউনিফর্ম মানুষকে বড় করে না, বরং মানুষের চরিত্র তাকে বড় করে। যদি কোনো সম্পর্কে অধিকারের ব্যবহার ভয় সৃষ্টি করার জন্য করা হয়, তবে তা সম্পর্ক নয়, অন্যায় হয়ে দাঁড়ায়। চুপ থাকা সবসময় দুর্বলতা হয় না, কিন্তু অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা জরুরি হয়, চাই সামনের জন যতই শক্তিশালী হোক না কেন। এই গল্প আমাদের এটাও শেখায় যে সত্য প্রমাণ করার জন্য শোরগোল নয়, ধৈর্য আর সাহস চাই। যখন সাধারণ মানুষ প্রতিশোধের ভাবনা ছাড়া সঠিক পথে চলে, তখন দেরি হলেও ইনসাফ তার পাশে দাঁড়ায়। সম্মান চাইলে মেলে না, বরং সঠিকের সাথে টিকে থাকলে মেলে। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনারা অমনের জায়গায় হতেন, তবে কি আপনারাও চুপচাপ ঘর ছেড়ে জীবন এগিয়ে নিতেন, নাকি সেই সিস্টেমের সামনে দাঁড়াতেন যার ব্যাপারে বলা হয় যে সাধারণ মানুষ সেখানে হারিয়ে যায়? অমন কি কোর্টে গিয়ে কেস লড়ার সিদ্ধান্ত সঠিক নিয়েছিল, নাকি সম্পর্ক আর বদনামির ভয়ে তার সব সহ্য করে নেওয়া উচিত ছিল? আর বিচারকের রায় কি সত্যিই সঠিক ছিল, যে একজন আইপিএস অফিসারকে পদের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা? নাকি আপনাদের মনে হয় যে এই বিষয়টি ব্যক্তিগত ছিল আর আইনের মাঝখানে আসা উচিত ছিল না? এখন এটা শুধু অমন আর কবিতার গল্প নয়, এটা আপনাদের ভাবার পালা। কমেন্টে জানান আপনাদের হিসেবে অমন সঠিক ছিল নাকি ভুল, আর বিচারকের রায় ইনসাফ ছিল নাকি বেশি কঠোর। কারণ কখনো কখনো আপনাদের একটা মতামত অন্য কাউকে সত্যের সাথে দাঁড়ানোর সাহস দিতে পারে। আর যদি এই গল্প আপনাদের ভেতর পর্যন্ত ছুঁয়ে থাকে, তবে এটাকে এগিয়ে দিন, ভিডিওটি লাইক করুন, চ্যানেল স্টোরি বাই বিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন খুশি থাকুন, আপনদের সাথে থাকুন, আর সম্পর্কের মূল্য বুঝুন।